হরিহর নামে একটি গ্রামে আস্থা নামে একটি ধনী মেয়ে বাস করত। আস্থার বাবা বিজয় একজন বড় ব্যবসায়ী ছিলেন। কাজের জন্য তাকে প্রায় প্রতি মাসে ২-৩ বার বিদেশে যেতে হতো। তার মা প্রিয়া ছিলেন একজন বিখ্যাত পোশাক ডিজাইনার। আস্থা তাদের একমাত্র মেয়ে হওয়ায় তারা তাকে অনেক ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করেছিল। অর্থ কখনো কোনো সমস্যা ছিল না, তাই আস্থা যা চাইত তা মিনিটের মধ্যে হাজির হয়ে যেত। বিজয় যখনই বিদেশ থেকে ফিরতেন তখনই আস্থার জন্য দামি খেলনা নিয়ে আসতেন, যা তাকে খুব খুশি করত। প্রিয়াও তার জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরি করতেন। একদিন প্রিয়া আস্থাকে বলেন, এই নাও আস্থা, এই নতুন পোশাকটি দেখো, পরে দেখো তো কেমন লাগে। আস্থা বলল, মা, এই পোশাকটি খুব সুন্দর, ধন্যবাদ। ধীরে ধীরে আস্থা গর্ব অনুভব করতে শুরু করে যে তার পোশাক এবং খেলনাগুলি তার সব বন্ধুদের চেয়ে ভালো। বিজয় এবং প্রিয়া তাকে বেশি সময় দিতে পারতেন না, তাই তারা এর পরিবর্তে তাকে দামি খেলনা দিতেন। আস্থার বাড়ির কাছেই নব্যা নামে একটি দরিদ্র মেয়ে থাকত। তার মা মিনা আস্থার বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করতেন। নব্যার বাবা রমেশ একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। তাদের সামান্য যা কিছু ছিল তা দিয়েই রমেশ ও মিনা নব্যকে ভালোবাসার সঙ্গে বড় করে তুলেছিলেন। নব্যা তা একই বয়সের ছিল। নব্যা যখন তার মায়ের সাথে আস্থার বাড়িতে আসত তখন আস্থা গর্বের সাথে তার খেলনা দেখাত। এই পোশাকটা দেখো, আমার মা এটা বিশেষভাবে আমার জন্য বানিয়েছেন। এমন পোশাক আর কারও নেই। আর এই খেলনাটা আমার বাবা ইংল্যান্ড থেকে এনেছেন। তুমি এমন খেলনার স্বপ্ন দেখতে পারো না, শুধু তোমার পোশাকের দিকে তাকাও। আস্থা সবসময় নব্যকে অপমান করত এবং অন্যদের নিয়ে মজা করত। আস্থা তার দামি পোশাকগুলো একবার বা দুবার পরত এবং তারপর সেগুলো ফেলে দিত। প্রিয়া তখন সেই পোশাকগুলো পরিচারিকা মিনাকে দিয়ে দিতেন। নব্যা সবসময় তার স্কুলের বন্ধুদের কোনো না কোনোভাবে সাহায্য করত। তার স্কুলের সবাই তাকে পছন্দ করত, কিন্তু আস্থার স্কুলে সে কেবল তার গাড়ি আর খেলনা দেখিয়ে বেড়াত। বাচ্চারা তার চারপাশে ভিড় করত ঠিকই, কিন্তু গোপনে তাকে অপছন্দ করত। একদিন আস্থা তার মাকে জিজ্ঞেস করল, মা, পরের সপ্তাহে আমার জন্মদিন, তুমি আমাকে কি উপহার দেবে? ও হ্যাঁ, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম আমার ছোট্ট সোনামণির জন্মদিনের কথা। বলো, তুমি কি চাও? মা, আমি একটা বড় পুতুলের বাড়ি চাই। ঠিক আছে আস্থা, আমি এখনই একটা অর্ডার করব। ধন্যবাদ মা। এই বলে আস্থা ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই নব্যা তার মায়ের সাথে একটি সুন্দর পোশাক পরে সেখানে এলো। তাকে দেখে আস্থা বলল, ওহ, এই পোশাকটা তোমাকে ভালো লাগছে। আমি জানতাম না আমার ফেলে দেওয়া পোশাকটা এত সুন্দর দেখতে লাগবে। আমার মা আমাকে এটা দিয়েছেন। এটা তোমার পুরনো পোশাক। হ্যাঁ, এটা আমার। যাই হোক, ধনী মানুষের পোশাক গরিব মানুষের গায়ে ভালো মানায়। কিছু মনে করো না, আমার কাছে আরও অনেক আছে। এই আরও একটা দামি পোশাক নাও। এই বলে আস্থা তার একেবারে নতুন পোশাকটি নব্যকে দিল। নব্যা বলল, আমার এই পোশাক দরকার নেই, তুমি এটা রাখতে পারো। এই বলে নব্যা সেখান থেকে চলে গেল। আস্থা খুশি হয়ে তার বাবার কাছে গেল এবং বলল, বাবা, পরের সপ্তাহে আমার জন্মদিন, তুমি ভুলে গেছ? আমার মেয়ের জন্মদিন আমি কিভাবে ভুলব? আমি তোমাকে একটা বড় সারপ্রাইজ দেব সোনা। চিন্তা করো না, কারণ আমি আমার রাজকন্যাকে ভালোবাসি। ধন্যবাদ বাবা, এখন যাও, খেলা করো। এই কথা শুনে আস্থা অধীর আগ্রহে তার জন্মদিনের জন্য অপেক্ষা করতে লাগল। কাকতালীয়ভাবে নব্যার জন্মদিনও ছিল একই দিনে। এক সন্ধ্যায় মিনা এবং রমেশ নব্যকে ডেকে বললেন, সোনা, এই রবিবার তোমার জন্মদিন, তুমি কি চাও? ও বাবা, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। বাবা, আমার চটি জোড়া ছিঁড়ে গেছে। অনুগ্রহ করে আমাকে একজোড়া নতুন চটি কিনে দাও। ঠিক আছে মা, আমি তোমাকে নতুন চটি কিনে দেব। এবার নব্যাও অধীর আগ্রহে তার জন্মদিনের জন্য অপেক্ষা করতে লাগল। আস্থা ইতিমধ্যে পুরো ক্লাসকে বলে দিয়েছিল যে তার জন্মদিনে তার বাবা তাকে একটি সারপ্রাইজ উপহার দেবেন এবং সে সবাইকে পার্টিতে আমন্ত্রণ জানায়। কিন্তু নব্যা তার বন্ধুদের তার জন্মদিন সম্পর্কে কিছুই বলেনি। রবিবার সকালে রমেশ এবং মিনা নব্যকে ভোরে ঘুম থেকে উঠালেন এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। মিনা তাকে স্নান করিয়ে একটি নতুন পোশাক দিলেন। এরপর রমেশ তার জন্য একজোড়া নতুন চটি নিয়ে এলেন। এটি দেখে নব্যা খুব খুশি হল। মামি, বাবা, তোমাদের অনেক ধন্যবাদ।
এরপর রমেশ ও মীনা নব্যকে আশীর্বাদ নেওয়ার জন্য মন্দিরে নিয়ে গেলেন। অন্যদিকে আস্তার বাবা বিজয়কে জরুরি কাজের জন্য খুব ভোরে লন্ডন চলে যেতে হল। তিনি আস্তাকে ফোন করে বললেন, শুভ জন্মদিন আমার রাজকন্যা, জরুরি কাজের জন্য আমাকে তাড়াতাড়ি লন্ডন যেতে হয়েছে। আমি শীঘ্রই ফিরে আসব। আজ তোমার দিনটি ভালোভাবে কাটাও। ঠিক আছে বাবা। এই বলে আস্তা ঘর থেকে বেরিয়ে তার মাকে ডাকল। মা, মা, তুমি কোথায়? তার গলা শুনে পরিচারিকা এসে তার হাতে একটি পোশাক দিলেন। প্রিয় আস্তা, তোমার মা আমাকে এই পোশাকটি আজ তোমার জন্য দিতে বললেন। শুভ জন্মদিন। ধন্যবাদ আন্টি, কিন্তু মা কোথায়? তোমার মায়ের সকালে কিছু জরুরি কাজ ছিল, তাই তিনি চলে গেছেন। তুমি যাও, তৈরি হও। ঠিক আছে। আস্তা যখন যাচ্ছিল তখন আবার ফোন বেজে উঠল। সে দৌড়ে গিয়ে ফোন ধরল। এটি তার মা প্রিয়া। শুভ জন্মদিন রাজকন্যা। আজ সকালে জরুরি কাজের জন্য আমাকে আমার অফিসে যেতে হয়েছে। আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব। তুমি পার্টির জন্য তৈরি হও। ঠিক আছে মা। সে ফোন রেখে ঘরে গিয়ে কাঁদতে শুরু করল। সেদিন সে খুব আঘাত পেয়েছিল। সন্ধ্যার মধ্যে বাড়ির জন্মদিনের সজ্জা সম্পূর্ণ হল। টেবিলে উপহার স্তূপ করা ছিল এবং হলে একটি খুব বড় কেক রাখা ছিল। বাচ্চাদের জন্য সুস্বাদু স্ন্যাক্স, মিষ্টি এবং আইসক্রিম সাজানো হয়েছিল। কিছুক্ষণ পর আস্তা তার নতুন পোশাক পরে এলো এবং তার সব বন্ধুরা তাকে শুভেচ্ছা জানাল। এরপরই আস্তা তার মায়ের জন্য অপেক্ষা করতে শুরু করল। কিন্তু প্রিয়া এলেন না। তার বন্ধুরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল এবং একজন বন্ধু বলল, আস্তা, মনে হচ্ছে তোমার মা একটু দেরি করে আসবেন, তাই আমরা এখনই চলে যাচ্ছি। বিদায় আস্তা। ঠিক আছে, বিদায়। এই বলে সব বন্ধুরা চলে গেল। শীঘ্রই প্রিয়া আবার ফোন করলেন, সোনা, আমার আসতে আরও সময় লাগবে। তুমি তোমার বন্ধুদের সাথে তোমার জন্মদিন উদযাপন করো। দুঃখিত, আমার বাচ্চা। আস্তা রেগে ফোন কেটে দিয়ে তার ঘরে কাঁদতে শুরু করল। এদিকে নব্যার বাড়িতে তার বন্ধুরা তার জন্মদিনের কথা মনে রেখে ছোট উপহার নিয়ে এলো। মীনা সব বাচ্চাদের জন্য বিরিয়ানি আর পায়েস রান্না করেছিলেন। তিনি নিজের হাতে নব্যার জন্য একটি কেকও বানিয়েছিলেন। কিছুক্ষণ পর নব্যা ও মীনা আস্তার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে গেল। নব্যা তাকে বাইরে দেখতে না পেয়ে তার ঘরে গেল। নব্যার বাড়িতে গিয়ে আস্তা ও নব্যা দুজনেই একসাথে তাদের কেক কাটল এবং আনন্দের সাথে তাদের জন্মদিন উদযাপন করল। সেই দিন থেকে তারা সেরা বন্ধু হয়ে গেল। আস্তার স্বভাবের পরিবর্তন দেখে নব্যাও খুব খুশি হল। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কখনই গর্ব বা অহংকার নিয়ে কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বা গরিবদের অপমান করা উচিত নয়। প্রকৃত সুখ হল আমাদের প্রিয়জনদের সাথে একসাথে